সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বেগম রোকেয়া কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সবেমাত্র সরকারি বেগম রোকেয়া কলেজে ভর্তি হয়েছ। করোনা কোভিড-19 ভাইরাসের প্রভাবে আমাদের যে স্বাভাবিক ক্লাসরুম কার্যক্রম সেটা সম্ভব হচ্ছে না, তাই আমরা অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আজ আমি মোহাম্মদ আবু হানিফ, লেকচারার প্রাণীবিদ্যা, সরকারি বেগম রোকেয়া কলেজ, তোমাদের বায়োলজি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাসে অংশগ্রহণ করছো। তোমাদের শুরুতেই তোমরা হয়তো বই কিনে ফেলেছো, ইতিমধ্যে কেউ কেউ হয়তো বই কিনে ফেলেছে, আর যারা কিনো নাই তাদের জন্য আমি একটু কি কি বই আমরা পছন্দ করি, কোন বইগুলো স্টুডেন্টদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সেটা আমরা একটু জানিয়ে দিই। আমি অনেক বইয়ের মধ্যে দুটো বই বেশি ফলো করি। তার মধ্যে একটি হচ্ছে কাজল ব্রাদার্সের মাজেদা বেগম, রাশিদা বেগম লেখক। আরেকটা হচ্ছে গাজী পাবলিকেশনসের গাজী আজমল এর বই। এই অঞ্চলের স্টুডেন্ট যারা অধিকাংশই এই বই দুটি সংগ্রহ করে এবং পড়াশোনা করে। এরপরেও তোমরা আরো অন্যান্য বই বাজারে আছে, সেগুলো যদি সম্ভব হয় তোমরা নিশ্চয়ই সংগ্রহে রাখবে এবং দেখার চেষ্টা করবে। তো আমরা আজকে যদি এই অধ্যায়ের আলোচনায় যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমাদের পাঠের শিরোনাম হচ্ছে প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমরা আজকে জানার চেষ্টা করব প্রাণী বৈচিত্র্য কি, প্রাণী বৈচিত্র্য কত প্রকার, কাকে বলে, এবং যদি সম্ভব হয় আমরা প্রাণীর যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস রয়েছে তার যে ভিত্তি, এই ভিত্তি সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা আসি, তোমরা নিশ্চয়ই জানো প্রাণী কি, আর বায়োলজি তৃতীয় পত্রে প্রাণী সংক্রান্ত পড়াশোনা হবে, প্রথম পত্রে উদ্ভিদ সংক্রান্ত পড়াশোনা। তো প্রাণী কি, প্রাণীর সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো। তো প্রাণী সংক্রান্ত আলোচনা আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে, সেখানে হচ্ছে প্রাণীর বৈচিত্র্য কাকে বলে। আমরা জানি কিংবা আমরা দেখি যে আমাদের যে বাড়ির, আমরা যে পরিবেশে আছি, আমরা যে পরিবেশে চলাফেরা করি, এখানে চলতে ফিরতে আমরা বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাই, বিভিন্ন আকার আকৃতির, বিভিন্ন স্বভাবের। বিভিন্ন প্রাণী আবার বিভিন্ন পরিবেশে, কোনো প্রাণী জলাশয়ে, কোনো প্রাণী হয়তো স্থলে, কোনো প্রাণী হয়তো বা আকাশে খেচর, এ ধরনের বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাই। এই যে পরিবেশে যে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়, এটাই হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা ভিন্নতা। সংজ্ঞা আকারে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে পৃথিবীর জল, স্থল এবং বায়ুমণ্ডলে অথবা অন্তরিক্ষে যত রকমের প্রাণী আছে, এই প্রাণীদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, এটাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। আমরা প্রাণী বৈচিত্র্যের যদি প্রকারভেদ জানি, প্রাণী বৈচিত্র্য বা বিভিন্নতা, আমরা সংজ্ঞা জানলাম। এখন আমরা জানার চেষ্টা করি
প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য কত ধরনের। আমরা একটাকে দিই প্রজাতি গত বৈচিত্র্য দুই নম্বর দিতে পারি আমরা জিনগত বৈচিত্র্য। তৃতীয়টি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতিগত প্রাণী বৈচিত্র্য, ইংরেজিতে বলা হয় অ্যানিম্যাল ডাইভার্সিটি। অ্যানিম্যাল ডাইভার্সিটি। প্রজাতিগত বৈচিত্র্য যেটা, স্পেসিস ডাইভার্সিটি। জিনগত হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। বাস্তুতান্ত্রিক হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। স্পেসিস ডাইভার্সিটি, জিনগত বা জেনেটিক ডাইভার্সিটি, বাস্তুতান্ত্রিক বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। এখন আমরা একটু ব্যাখ্যায় যাই যে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি কি, জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি কি, আর বাস্তুতান্ত্রিক বা ইকোসিস্টেম ডাইভার্সিটি কি। প্রজাতিগত বলতে আমাদের একটি নির্দিষ্ট অঞ্চলে কিংবা একটি নির্দিষ্ট এলাকায় যে সকল বিভিন্ন প্রজাতির যে জীব বসবাস করে, এই জীবগুলো প্রতিটি প্রজাতি প্রতিটি থেকে আলাদা। এই যে একটি নির্দিষ্ট এলাকায় ভিন্ন ভিন্ন প্রজাতির জীব বসবাস করছে, এটাই হচ্ছে প্রজাতিগত বা স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত প্রাণী বৈচিত্র্য। এটার আরেকটু ভালোভাবে বলা যেতে পারে যে আমাদের আশেপাশে কিংবা আমাদের বাসা বাড়িতেই বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে। যেমন আমাদের বাড়িতে গৃহপালিত কিছু পশু পাখি আছে। গৃহপালিত পশুদের মধ্যে আছে গরু, ছাগল, পাখিদের মধ্যে হাঁস, মুরগি, তারপর আছে বিড়াল, এটা আমাদের বাড়িতে কুকুর। আমাদের বাড়ির বাইরে আমাদের পরিবেশে আরো কিছু প্রাণী আমরা দেখতে পাই, যেটা হচ্ছে শিয়াল আছে, আরো বিভিন্ন ধরনের প্রাণী আছে, সাপ আছে, বিভিন্ন ধরনের ব্যাঙ আছে, মাছ আছে। প্রতিটি প্রজাতি প্রতিটি থেকে আলাদা। যেমন আমরা রুই মাছকে যদি চিনি, কাতলা মাছকে তখন আমরা আলাদাভাবে চিনতে পারি, কারণ রুই আর কাতলা নিশ্চয়ই একই নয়। শোল মাছের চেহারা আলাদা, এরকম আমাদের ঘোড়ার চেহারা আলাদা, গরুর চেহারা আলাদা, গরুর সাথে দেখা যাচ্ছে ছাগলের চেহারা আলাদা। এই প্রজাতিগুলো হচ্ছে এতগুলো প্রজাতির জীব দেখা গেল আমাদের পরিবেশে একই সাথে আছে, এটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য যে অঞ্চলে বা যে এলাকায় বেশি রয়েছে কিংবা যে এলাকায় বেশি সংখ্যক প্রজাতির ভিন্ন ভিন্ন প্রজাতির জীব রয়েছে, মানে প্রজাতির সংখ্যা বেশি, ওই অঞ্চলটাকে বলা হয় জীববৈচিত্র্যের হট স্পট বা বায়োডাইভার্সিটি হট স্পট বলা হয়। ওটাকে বলা হয় হট স্পট, বায়োডাইভার্সিটি হট স্পট বলা হয়, যেহেতু ওই একটি নির্দিষ্ট এলাকায় আমাদের এই পৃথিবীটার টোটাল
পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে সব অঞ্চলে সব প্রাণীর সংখ্যা সমান নয়। কিছু কিছু অঞ্চলে প্রাণীদের সংখ্যা বা আধিক্য বেশি এবং প্রজাতির সংখ্যা বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে অল্প একটু অঞ্চলের মধ্যে। আবার কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যে বিশাল এরিয়া, মানে অল্প সংখ্যক প্রজাতির প্রাণী বসবাস করে। এই জন্য যে অঞ্চলে বেশি সংখ্যক প্রজাতির প্রাণীরা বসবাস করে সেটাকে হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট বলে। আমাদের এমসিকিউ প্রশ্ন এরকম থাকতে পারে। তো প্রজাতিগত বৈচিত্র্য আমরা জানলাম যে একটি এলাকায় বিভিন্ন প্রজাতির জীব বসবাস করে, ভিন্ন ভিন্ন প্রজাতির জীব বসবাস করে, এটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং জিনগত বৈচিত্র্য যদি যাই আমরা, জিনগত কারণে যদি প্রাণীদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়, এটা হচ্ছে এক একটা প্রজাতি আলাদা আলাদা। যেমন আমাদের গরু আলাদা, ছাগল আলাদা, মানুষ আলাদা, ঘোড়া আলাদা, ভেড়া আলাদা ইত্যাদি, এরা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আবার জিনগত বৈচিত্র্য হচ্ছে একই প্রজাতির মধ্যে, প্রজাতি আলাদা নয়, প্রজাতি একই হবে কিন্তু জিনগত বৈশিষ্ট্যের কারণে, জিনগত কারণে ওই একই প্রজাতির প্রাণীদের মধ্যে ভিন্ন ভিন্ন রেঞ্জ বা জাত দেখা দেবে। সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেমন মানুষ, হোমো সেপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম তোমরা জানো। আমাদের শুধু জিনগত কারণেই এই মানুষদের মধ্যে বিভিন্ন রেস, যেমন আফ্রিকান নিগ্রয়েড, আবার চীন কিংবা বার্মা কিংবা জাপান কিংবা আমরা থাইল্যান্ড ইত্যাদি কথা যদি সেখানে আছে মঙ্গলয়েড, আবার মিডল ইস্টে কিংবা আমরা যদি ইউরোপে দেখি ওখানে আছে ককেশয়েড। সবাই কিন্তু হোমো সেপিয়েন্স, একই প্রজাতি সেম, কিন্তু জিনগত কারণে দেখা গেল এই মানুষগুলোকে আমরা নিগ্রয়েড বলছি, এই মানুষগুলোকে আমরা মঙ্গলয়েড বলছি, এই মানুষগুলোকে আমরা ককেশয়েড বলছি। এরকম আমরা যদি ধানের ক্ষেত্রেই চিন্তা করি, ধান হচ্ছে অরাইজা স্যাটিভা, বৈজ্ঞানিক নাম, সাইন্টিফিক নেম হচ্ছে অরাইজা স্যাটিভা। কিন্তু তোমরা দেখো যে আমাদের আশেপাশে কত জাতের ধান রয়েছে, কিন্তু সব ধানই কিন্তু একই প্রজাতির, অরাইজা স্যাটিভা, কিন্তু জাত আবার ভিন্ন। এই ভিন্নতার কারণ আবার স্বাদও ভিন্ন, আকার আকৃতিও আলাদা, কালারও ভিন্ন হয়, এদের উৎপাদনের সময় কারো বেশি লাগে কারো কম লাগে ইত্যাদি বিভিন্নতা দেখা যায়। কিন্তু এরা একই নাম, একটা নাম, সেটা হচ্ছে কি একটা প্রজাতি। শুধু জিনগত বৈচিত্র্যের কারণে এদের মধ্যে বিভিন্ন জাত দেখা যাচ্ছে। সেটা গমের ক্ষেত্রে আছে, আম, জাম, যত রকমের ফল আছে সবই দেখা যাচ্ছে যে এই শুধু জিনগত কারণে বৈচিত্র্য দেখা যায়। এটা দিল মানুষের মধ্যে। আবার আমরা চলে যাই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, যেটা বাস্তুতন্ত্র কি তোমরা নিশ্চয়ই জানো। বাস্তুতন্ত্র হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন জলবায়ুর সঙ্গে ওই অঞ্চলের জীবগুলির দীর্ঘদিনের খাওয়ানো বা বিশেষ একটা মিথস্ক্রিয়ার ফলে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে বলে বায়োম। আমরা অনেকগুলো বায়োমের নাম জানি, যেমন বনভূমি বায়োম, তুন্দ্রা বায়োম, সাভানা বায়োম, তৃণভূমি বায়োম, এরকম মরু বায়োম। এক একটা বায়োমের যে প্রাণীরা বসবাস করে তাদের বৈশিষ্ট্য অন্য বায়োমে বসবাসকারী প্রাণী থেকে কিন্তু ভিন্ন প্রকৃতির। এ কারণেই বাস্তুতান্ত্রিক কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর এক এক অঞ্চলে প্রাণীদের বৈশিষ্ট্য এক এক রকম হয়, প্রাণীদের মধ্যে ভিন্নতা দেখা যায়। যেমন ভল্লুক, মেরু অঞ্চলের যে ভল্লুক সেটা হচ্ছে সাদা শ্বেত ভল্লুক, তার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে বা রয়েছে। মেরু অঞ্চলে বসবাস করার জন্য সেখানে সে অভিযোজিত হয়েছে,
এবং তার শরীরে সে বৈশিষ্ট্যগুলো ধারণ করেছে। আবার বনভূমি বায়োমের যে ভল্লুক আমাদের এই অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে কালো ভল্লুক। এই বাস্তুতান্ত্রিক কারণে এদের বর্ণ এবং আরো কিছু কিছু বৈশিষ্ট্যের ভিন্নতা দেখা দিয়েছে। এভাবেই পৃথিবীতে প্রজাতিগত কারণে, জিনগত কারণে এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কারণে এত রকমের প্রাণী এবং উদ্ভিদও ঠিক একই রকম ভাবে, আমরা যদি আজকে উদ্ভিদ নিয়ে কথা বলছি না, প্রাণী নিয়ে কথা বলছি, এই প্রাণীর বৈচিত্র্যতা বা বিভিন্নতা বা ডাইভার্সিটি দেখা দেয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাই শ্রেণীবিন্যাস। আমরা আজকে আলোচনা করব শ্রেণীবিন্যাসের কয়েকটি ভিত্তি নিয়ে। শ্রেণীবিন্যাসের ভিত্তি বলতে আমরা কোনো জিনিসকে যদি সাজাতে যাই, সাজাতে গেলে আমাদেরকে, যেমন তোমার বই খাতা এলোমেলো হয়ে যদি বাসায় পড়ে থাকে, তুমি কি করবে? তুমি হয়তো বা খাতাগুলোকে একদিকে সাজাবে, বইগুলোকে আরেক দিকে সাজাবে। তারপরে দেখা যাবে যে খাতাগুলোর মধ্যে যে খাতাগুলো আকারে ছোট সেগুলোকে আমরা উপরে দিই, যে খাতাগুলো আকারে বড় সেগুলোকে আমরা নিচে দিই। ঠিক একইভাবে বইগুলোকে ওইভাবে সাজাই। এই যে আমরা খাতা এবং বই আলাদা করলাম, কিংবা ছোট এবং বড় এদেরকে উপরে নিচে দিলাম, এইটাই হচ্ছে সাজানোর ভিত্তি। কি কোন বেসিসে আমরা এটাকে সাজালাম? ঠিক শ্রেণীবিন্যস্ত করার জন্য, প্রাণীদেরকে শ্রেণীবিন্যস্ত করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ভিত্তিকে ধারণ করেছেন, গ্রহণ করেছেন, এবং সেই ভিত্তিগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যেমন বিজ্ঞানীরা ভাবলেন ভিত্তিগুলোর মধ্যে একটা হচ্ছে দেহের আকার। দেহের আকার, আকারকে ভিত্তি ধরলেন। আকারকে ভিত্তি ধরে আমরা কি করতে পারি? আমরা যখন আরো ছোট শ্রেণী ক্লাস পড়াশোনা করেছি, একটা জায়গায় যদি অনেকগুলো ছেলে মেয়ে থাকে, অনেকগুলো ছেলে মেয়ে আছে, এরা এক জায়গায় জটলা করে আছে, এদেরকে আমরা আলাদা করব কিভাবে? অনেক আছে, এখানে 100 জন, 50 জন আছে। আমরা প্রথমে ভাগ করতে পারি যে ছেলেদেরকে একটা সারিতে সাজাতে পারি, মেয়েদেরকে একদিকে সাজাতে পারি। এটা হলো ছেলে, এদিকে হবে মেয়ে। সাজানোর পরে আমরা দিতে পারি, যারা যারা সাইজে ছোট আছে সেই ছেলেদেরকে সামনে দিতে পারি, যারা একটু বড় তাদেরকে পিছনে দিতে পারি। ঠিক মেয়েদের ক্ষেত্রেও তাই করতে পারি। তারপরে আবার এখানে দেখা যাচ্ছে যে যারা এক ধরনের ড্রেস পরেছে তাদেরকে আলাদা করতে পারি। এই যে আমরা বিভিন্ন কিছু ধরে ধরে যে প্রথমে ধরলাম কি ছেলে মেয়ে, এটা একটা ভিত্তি, মানে লিঙ্গ একটা ভিত্তি। প্রথম ভিত্তিটা করলাম আমার লিঙ্গ, লিঙ্গ যারা ছেলে তারা আলাদা, এই লিঙ্গটা হচ্ছে একটা ভিত্তি। ঠিক এরকম শ্রেণীবিন্যাসেরও প্রাণীদেরকে সাজাতে গেলে এরকম কিছু কিছু বিষয়ের উপর ভিত্তি করে সাজাতে হয়। একটা হচ্ছে দেহের আকার। দেহের আকারের উপর ভিত্তি করে যদি আমরা সাজাই, তাহলে কিছু প্রাণী আছে খালি চোখে দেখা যায় না, তাদেরকে আমরা বলবো মাইক্রো অ্যানিমেলস। আর যাদেরকে খালি চোখে দেখা যায়, তাহলে এটা হচ্ছে দেহের আকারের ভিত্তিতে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা হয়। এই ভিত্তিতে একটা হচ্ছে মাইক্রো অ্যানিমেল, একটা হচ্ছে ম্যাক্রো অ্যানিমেল। মাইক্রো মানে ছোট, যাদেরকে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখতে হয়। আমরা এইভাবে দুটো ভাগ করতে পারি। আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে কিছু প্রাণী হচ্ছে মাইক্রো এবং কিছু প্রাণী হচ্ছে ম্যাক্রো। তো যাক, আমাদের অনলাইন ক্লাসের সময় একটু সংক্ষিপ্ত। আগামী ক্লাসে আমরা
শ্রেণীবিন্যাসের বাকি আরো প্রায় 14-15টি ভিত্তি আছে, এক এক বই এক এক রকম। তবে মোটামুটি সবগুলোই আমাদেরকে জানতে হবে। এর মধ্যে কিছু কিছু ভিত্তি খুব ছোট করে জানলে হবে, কিছু আবার বিস্তারিত জানতে হবে। আমরা জানবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।